আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে বলে প্রধানমন্ত্রীর নির্দেশনা। মন্ত্রিসভা বৈঠকে বিশ্ব শান্তির জন্য বঙ্গবন্ধু শান্তি পদক অনুমোদন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত, বিশ্ব নেতাদের শোক। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি ঘোষণা। 28 মে 2 ঘণ্টা ও 4 জুন অর্ধদিবস কর্মবিরতি। শেয়ার বাজারে মূলধনী আয়ের উপর কর প্রস্তাব সমর্থন করে না বিএসইসি, সিদ্ধান্ত থেকে এনবিআর-এর সরে আসা উচিত মন্তব্য। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ মঙ্গলবার। 10 জেলার 156 উপজেলায় ভোট ঘিরে প্রস্তুতি। এবং ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে ভোট গ্রহণ। 6 রাজ্য ও কেন্দ্রশাসিত 2 অঞ্চলে 49 আসনে লড়াই হেভিওয়েট ও তারকা প্রার্থীরা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। টপ ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ডের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানী থেকে আপাতত ব্যাটারি চালিত অটোরিকশা উঠছে না। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, মহাসড়কে নয়, নির্দিষ্ট করে দেয়া কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে। বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। জীবিকা নিশ্চিত না করে অটোরিকশা তুলে দেওয়া যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করে তিনি বলেন, সংকট না থাকলেও কিছু পণ্যের দাম বেড়েছে। এজন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। উনি বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না। বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এখন থেকে প্রতি 2 বছর পর পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়া হবে। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে এবং এই এলাকাগুলো হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ ও অবদান রাখা, দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক, পরিবেশগত, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যে
প্রতি বছর 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে। ইউরোপ, আমেরিকা সহ 126টি দেশের জোট অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এতে ওইসব দেশে শিক্ষার্থী সহ অন্যদের যেতে খরচ ও ভোগান্তি কমবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের বেতন নির্ধারণ করে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব ইরানের দিকে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যমগুলো তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় ইরানে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। লেবানন 3 দিনের এবং পাকিস্তানে 1 দিনের শোক ঘোষণা করেছে। শোক জানিয়েছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হুতি ও হিজবুল্লাহ। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবারের নাম ঘোষণা করা হয়েছে। 50 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন হবে। আরও জানাচ্ছেন জাকিয়া আক্তার। রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার প্রায় 16 ঘণ্টার পর দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ আরোহী 9 জনের সবাই মারা গেছেন। ইরানের সামরিক বাহিনী IRGC-র একজন কমান্ডার জানিয়েছে কয়েকটি মৃতদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিধ্বস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের সঙ্গে ছিলেন পূর্ব আজারবাইজানের প্রদেশের গভর্নর মালিক রহমাতি, পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাশেম, প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তারক্ষী মেহেদি মৌসাবি, হেলিকপ্টারের পাইলট, কো পাইলট ও ক্রুরা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানে খোদা আফারিন অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন প্রেসিডেন্ট রাইসি। 3টি হেলিকপ্টার বহর নিয়ে ফিরে আসার সময় ঘন কুয়াশায় দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীরা যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ আসন সংখ্যা ছিল 15টি। 63 বছর বয়সী রাইসি 2021 সালের জুন মাসে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেল ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো নেতা কর্মীকে রাজনৈতিক কারণে জেলে পাঠানো হয়নি, তাদেরকে অপরাধী হিসেবে জেলে পাঠানো হয়েছে, আর অপরাধীদের কোনো দল নেই। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন। তবে 22টি মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নিসন্ত্রাস। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় পেশি শক্তিতে বিরোধী দলকে দমন পীড়ন করা হচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এত দমন পীড়ন করেও তারা বিরোধী দলকে থামাতে পারেনি। সরকারের সমালোচনা করে রিজভী বলেছেন, আদালতের স্বাধীনতা থাকলে বিএনপি নেতাকর্মীদের জেলে থাকতে হতো না। রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি, তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার। আদালতের স্বাধীনতা থাকলে দুর্বল গদবাঁধা সাজানো মামলায় প্রকৌশলী ইসরাক সহ এদেশের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীকে অকারণে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা প্রদান ও আটকে রাখতে পারত না।
রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। সর্বজনীন পেনশন স্কিম বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সারা দেশে 28 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং 4 জুন আধাবেলা কর্মবিরতি পালন করবেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন, প্রত্যয় স্কিম নামের বৈষম্য তৈরি করে বিশ্ববিদ্যালয়গুলোকে কেউ অস্থিতিশীল করতে চায় কিনা তা খতিয়ে দেখতে হবে। জানাচ্ছেন নাজিব বেগ। প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছর স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত এবং এর অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা হয়। 1 জুলাই থেকে নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর আওতাভুক্ত হবেন। নতুন স্কিমের কারণে 1 জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া এবং এর পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে বলে মনে করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বর্তমান ব্যবস্থায় পেনশন বাবদ অর্থ কাটা না হলেও নতুন স্কিমে মূল বেতনের 10% কাটার বিধান রয়েছে। বর্তমান ব্যবস্থায় এককালীন আনুতোষিক প্রাপ্য হলেও প্রত্যয় স্কিমে সেটি 0। বিদ্যমান ব্যবস্থায় পেনশনের ওপর বছরে 5% ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন স্কিমে বিষয়টি স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরকালীন বয়সসীমা 65 বছর হলেও প্রত্যয় স্কিমে অবসরের বয়স ধরা হয়েছে 60 বছর। সে সাথে স্কিমে কমে আসবে শিক্ষকদের অবসরকালীন সুবিধা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে বলা হয়, প্রত্যয় স্কিমের কারণে শিক্ষকতা পেশায় আসার আগ্রহ হারাবেন মেধাবীরা। এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, এতে মেধাবী ছাত্ররা এদিকে আকর্ষণ হবে, এতে লুজার হয়ে যাবে দেশ ও জাতি। সব দক্ষ গ্রাজুয়েট তৈরি হবে। আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন তারা। বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মসূচিও দিয়েছেন তারা। কাদের লাভ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করলে কেউ কি উদ্দেশ্য প্রণোদিতভাবে অস্থিতিশীল করতে চান কিনা সেটি নিশ্চয়ই বর্তমান সরকার খতিয়ে দেখবেন। 28 মে 2024 তারিখে মঙ্গলবার সারা দেশে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষকরা একযোগে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টার কর্মবিরতি পালন করবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী 4 জুন 2024 তারিখ মঙ্গলবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবে। কার্যকর উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচিতে যেতে চায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারে মূলধনী আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ডের করারোপের প্রস্তাবকে সমর্থন করে না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম বলেছেন, এটি একটি বায়বীয় ব্যাপার। শেয়ার বাজারের স্বার্থে এনবিআর এর এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি। সর্বনিম্ন মূল্যসীমা বা ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর 3 মাস ধরেই নিম্নমুখী শেয়ার বাজারের সূচক। মাঝে মধ্যে কয়েকদিন উত্থান হলেও পতনের পাল্লাই ভারী। আন্তর্জাতিক যুদ্ধবিগ্রহ ছাড়াও নানা স্পর্শকাতর বিষয়ে বারবার হোঁচট খাচ্ছে শেয়ার বাজার। সম্প্রতি এর সঙ্গে যোগ হয়েছে শেয়ার থেকে মূলধনী আয়ের উপর করারোপের বিষয়টি। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আগামী অর্থবছরে শেয়ার বাজারে 40 লাখ টাকার উপর মূলধনী আয়ে করারোপের পরিকল্পনা নিয়েছে। এই খবরে আবারও বড় পতন চলছে শেয়ার বাজারে। গত 6 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 300 পয়েন্টের বেশি। ফলে সূচকটি নেমে এসেছে 5400 পয়েন্টের নিচে, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। ক্যাপিটাল গেইন আসলে তো একটি বায়বীয় ব্যাপার। আপনার এটা কখনো একটা অ্যাসেট শেয়ার, সেটার প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। যতক্ষণ পর্যন্ত সেই গেইনটা রিয়েলাইজ না হবে ততক্ষণ পর্যন্ত সেটার উপর ট্যাক্স ধরার কোনো, আমি মনে করি, কোনো কারণই নেই। একটা জমির দামও তো আমাদের বা বাড়ির দামও তো বাড়ে কমে, তো সেই হিসাবে তো আমরা কোনো গেইন ট্যাক্স দিচ্ছি না। ইনশাল্লাহ আমাদের সরকার, তারা বিজ্ঞ যারা আছেন তারা এটা নিয়ে আলোচনা করবেন এবং এরকম বায়বীয় বিষয়ের উপর ট্যাক্স ধরা বোধহয় আমার মনে হয় হবে না। এই মন্দা সময়টি শেয়ার কেনার উপযুক্ত সময় বলে মনে করেন শিবলি রুবাইয়াত। আমরা একটু আশা করছি, যা হওয়ার হয়েছে, এখন হয়তো ভালোর দিকেই যাওয়ার সময়। তো এই মুহূর্তে বাজারে কম দামে সম্পদ পাওয়া যাচ্ছে, সুতরাং এটা অনেকের জন্য বাইং টাইম। এবং আমি যতটুকু জানি এই যে কমছে, কেউ না কেউ তো কিনছে নিশ্চয়ই, যিনি বিক্রি করছেন তারটা সে বুঝে শুনেই কিনছে। তাই মনে করি এখন টাইম টু বাই, এখন বাই করার সময়।
এবং মার্কেট যখন অনেক ভালো হয়ে যাবে তখন বিক্রি করার সময়। শেয়ার বাজারে দৈনিক কেনাবেচা না করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক বলেও মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার 10 জেলার 156টি উপজেলা ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান সহ 3টি পদে প্রার্থী 1024 জন। মোট ভোটার 3,52,04,748 জন। ভোট গ্রহণের একদিন আগে 685টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার। ভোটের দিন সকালে পাঠানো হবে 12,331 কেন্দ্রে। 24টি উপজেলায় ভোট হবে ইভিএমে। ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় 2 লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। দ্বিতীয় দফার উপজেলা ভোটে কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলা সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। ভোটের পরিবেশ না থাকায় বান্দরবানের রুমা উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সাথে মামলা ও মৃত্যুজনিত কারণে 3 উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে দেখা করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের প্রতিনিধি দল। দলটি নেতৃত্ব দেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী। সাক্ষাতের সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব প্রতিবেশী দেশ ভারতের দিকে। ভারতে লোকসভা নির্বাচনে 5ম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে দুপুর 3টা থেকে 47.5% ভোট পড়েছে। 5ম দফায় ভোট তেমন সহিংসতার খবর পাওয়া না গেলেও উড়িষ্যায় ভোট কেন্দ্রে মাওবাদী হামলার কথা জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। এই ধাপে নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথি আসনে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির স্মৃতি ইরানি এবং কংগ্রেসের কিশোরী লাল শর্মা। ওই রাজ্যে রায়বেরিলিতে আসনের প্রার্থী রাহুল গান্ধী। লখনৌ আসনে বিজেপি প্রার্থী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দিকেও থাকছে চোখ। পশ্চিমবঙ্গে এই ধাপের কয়েকজন তারকা এবং হেভি ওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। হুগলি আসনে লড়ছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় এবং মনোদীপ ঘোষ। লোকসভা নির্বাচনে 7 দফার ভোট হচ্ছে। ফল ঘোষণা করা হবে 4 জুন। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। পবিত্র হজ পালনে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মমান মুসলমানরা পবিত্র মক্কায় সমবেত হচ্ছেন। বেসরকারি 2টো ট্রাভেল এজেন্সির 523 জন যাত্রী পবিত্র হজ পালনে সংশয় দেখা দেওয়ার ঘটনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাব। একজন নারী হজযাত্রী জেদ্দা এয়ারপোর্টে 3 লাগেজ ভর্তি জর্দা পাচার করার সময় ধরা পড়ার ঘটনায় বাংলাদেশকে সতর্ক করা হলেও হজযাত্রী পাঠানোর শীর্ষে থাকায় সৌদি হজ মন্ত্রণালয় বাংলাদেশের প্রশংসা করেছে। প্রিয় দর্শক, মক্কা থেকে আরো জানাচ্ছেন MY আলাউদ্দিন। হজযাত্রীদের জন্য প্রস্তুত করা হচ্ছে মিনা, মুজদালিফা ও আরাফা ময়দান। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। মিনা, আরাফা, মুজদালিফার আমাদের বেসরকারি এজেন্সির হাজি সহ আমাদের সকল হাজির তাঁবু আমরা বুঝে পেয়েছি। এখন তাঁবুতে প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। সার্ভিস কোম্পানি যারা আছে তারা সেখানে সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। হজযাত্রীদের সেবার জন্য আমরা এ পর্যন্ত 437 জন হজকর্মী নিয়োগ দিয়েছি, যারা মক্কা, মদিনা এবং জেদ্দা এয়ারপোর্টে হজযাত্রীদের সেবা দিবেন। সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন আগত হজযাত্রীরা। সৌদি আরব সরকার মক্কা এবং মদিনা যে সুন্দর পরিবেশ, যে ব্যবস্থাপনা তাদের সত্যি অসাধারণ। তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, সবাই যেন আমাদের জন্য দোয়া করে, দেশ যেন শান্তিতে থাকে সেটাই কামনা করি। মক্কাতে বাসা কাছেই পাইছি। মক্কাতে এখন তাপমাত্রা মোটামুটি সহনশীল, তবে দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের 2টি বেসরকারি ট্রাভেল এজেন্সির 523 জন হজযাত্রীর হজ পালনে অনিশ্চয়তা তৈরি হওয়ার ঘটনায় ওই এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাব। তথ্য অনুযায়ী তারা কিন্তু মূলত তারা মালিক নয়, তারা হয়তো এই এজেন্সিগুলোর নামে তারা মালিক সেজেছে এবং সিঁড়ির মধ্যে আছে,
সে যে তারা হাজিদের থেকে এই টাকাগুলো নিয়ে গেছে, এটা গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার, ধর্ম মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরাও যারাই যে কোনো লোকে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করবে, হজযাত্রীদের হজ ব্যবস্থা বিশৃঙ্খলা করবে, তাদেরকে আইন তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা, শাস্তি দেওয়া আমরা হাবের পক্ষ থেকে সকল ধরনের আমরা সহযোগিতা করব। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের আন্তরিকতা থাকলেও গুটি কয়েক ট্রাভেল এজেন্সি, কয়েকজন গ্রুপ লিডারের কারণে প্রতিবারই প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুরো হজ ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা বলছেন, এসব ট্রাভেল এজেন্সি গ্রুপ লিডারদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা গেলে ভবিষ্যতেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল গাজা ফলো আপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC চিফ প্রসিকিউটর। হামাসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। যুদ্ধ অপরাধের দায়ে এইসব নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন করিম খান নামে চিফ প্রসিকিউটর। তিনি আবেদনে বলেন, এই ব্যক্তিরা 7 অক্টোবর থেকে অপরাধ করে আসছেন এমন অনেক প্রমাণ রয়েছে। তারা মানবতা বিরোধী কাজও করেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক ICC গত 3 বছর ধরে অধিকৃত এলাকায় ইসরায়েলের কার্যক্রম তদন্ত করছে। সম্প্রতি সেখানে হামাসের কার্যক্রম নিয়েও তদন্ত শুরু করে তারা। গাজা উপত্যকায় বর্বর হামলা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে বলে আগেই জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জেড এক্সপ্রেস নিয়ে আইস্ক্রিনে আসছেন জায়েদ খান। 6 পর্বের জমকালো আয়োজন নিয়ে তিনি থাকবেন আইস্ক্রিনের পর্দায়। জায়েদ খানের সাথে অনুষ্ঠানে প্রতি পর্বে থাকবেন একজন করে সময়ের আলোচিত তারকা। জমজমাট আড্ডার পাশাপাশি প্রতি পর্বে থাকবে নাচ, গান ও গেম সহ নানা উপভোগ্য পরিবেশনা। এটা ইট উইল বি বিগ ধামাকা। এটা একটা মুভি আর কি, একটা 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 বড় বাংলাদেশে বড় একজন বিখ্যাত ডিরেক্টরের, সেটা খুব অচিরেই আসবে। তো সেটা আসলে অন্যরকম জায়েদ খানকে দেখবে। এবং স্ক্রিনের সাথে আরও একটা আমি কাজ করছি প্রথমবারের মতো একটা যে কোনো, এবং এটা একটু সারপ্রাইজ থাকুক, আসলে এটা মনে হয় পাবলিক উইল বি এনজয় ইনশাআল্লাহ। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটনের প্রচার ও প্রসারে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো পুরস্কার প্রদান করবে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াব। নতুন পুরস্কারের নাম দেওয়া হয়েছে টুয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড টিটা। 29শে মে জাঁকজমকপূর্ণ আয়োজনে বনানীর শেরাটন হোটেলে এই পুরস্কার দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সংবাদ সম্মেলনে টুয়াবের সভাপতি শিবলুল আজম কুরাইশি জানান, প্রথম আসরে 20 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। পরে টুয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড প্রদানের প্রেক্ষাপট তুলে ধরেন টুয়াবের সাবেক সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান। এবার এই কৃষি সংবাদ। শেরপুরের নকলা উপজেলায় বোরো মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ধান 19 আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। চীনে উদ্ভাবিত নতুন জাতের ধানটি সম্প্রতি বাংলাদেশে চাষাবাদের অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন রাজীব আহমেদের ডেস্ক রিপোর্ট। হাইব্রিড 19 জাতের ধান, যার বাণিজ্যিক নাম আপন। এ জাতের ধান সরু ও হেক্টর প্রতি গড় ফলন আসে 9.5 মেট্রিক টন। ধানটা তোমরা আগে দেখি নাই, আগে কেউ করছে না, হনা এটা করছে, করতে ধানটা ধরে না উন্নত হয়েছে বেশি। আগে মোটা ধান লাগাইছিলাম অন্যরকম জাতের, এবার আপন ধান লাগাইছি, ভালো ফলন পাইছি, আশা করি ভালো ফলন হবে, মেলা হবান। পাশের ক্ষেতে ধান লাগাইছে আপন ধান, দেখলাম ফলনে খুব ভালো ধানটা হয়েছে, আমরা আগামীতে এই ধানটাই লাগাবো। জাতটির উদ্ভাবক ও চীন বিশেষজ্ঞদের একটি দল সম্প্রতি হাইব্রিড 19 জাতের ফসলি মাঠ পরিদর্শন ও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করেছেন। চীনে উদ্ভাবিত হাইব্রিড 19 ধানের ভালো ফলন হয়েছে এই অঞ্চলে। আপন নামেই এখানকার কৃষকের কাছে ধানটি বেশি পরিচিতি পেয়েছে।
জলবায়ু ও আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো এ জাতের ধানের প্রসার আগামীতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। জনবহুল বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এখানকার মানুষের জন্য হাইব্রিড ধান 19 হতে পারে একটি আদর্শ ধানের জাত বলছেন বিশেষজ্ঞরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় মহাবিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী অপরাধ ইউনিট দমনের কাছে হস্তান্তর করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং। প্রয়োজনে চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে বনরুইটি অবমুক্ত করা হবে। আরও জানাচ্ছেন আফরোজা হাসি। মহাবিপন্ন হিসেবে IUCN এর লাল তালিকাভুক্ত বনরুই বা চাইনিজ পেনগলিন। সারা শরীরে রুই মাছের মতো আঁশ থাকায় বনরুই নামে পরিচিত এই প্রাণী। গহীন বনে 10 থেকে 15 ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে বনরুই। রাতে খাবারের খোঁজে সুড়ঙ্গ থেকে বের হয় নিশাচর ও লাজুক প্রকৃতির এই প্রাণী। নেত্রকোনার কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী গ্রাম কচুগড়ার বাবুল মিয়ার বাড়ির পাশে পুকুরের প্লাস্টিক জালের সাথে জড়িয়ে যায় বিরল প্রজাতির বনরুই। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে প্রাণীটিকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং। আগারগাঁওয়ের যে যারা দুজন অফিসার আজকে এই প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে এর যে যথাযথ স্থান, সেই যথাযথ স্থানেই কিন্তু এই প্রাণীটিকে তারা অবমুক্ত করবেন। কাতলা মাছের আঁচলার মতন বড় বড় এরকম জিনিস, আজব জিনিস তো আর আমরা দেখছি না। আমি আর দেখি নাই, এই জীবনের প্রথম দেখলাম। এই সময় এইসব প্রাণী কখনো দেখিই নেই। পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় আমরা সবাই যেন সহযোগিতা করি। সেভ দ্য অ্যানিমাল সুসং আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে বন্যপ্রাণী উদ্ধারের ব্যাপারে বিভিন্নভাবে ব্যাপক সহযোগিতা। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বনরুইটি হস্তান্তর করা হয়। ভেটেরিনারি সার্জন দেখাবো যে সম্পূর্ণ সুস্থ আছে কিনা, দেখানোর পরে এর যে পরিবেশে যেভাবে ভালো থাকে, এর যে পরিবেশ, এর যে আবাসস্থল, এর যে সবকিছু মিলিয়ে এটারে আমরা যে পরিবেশে রাখা দরকার আমরা সেই পরিবেশে রাখা সমস্ত। সীমান্তবর্তী এই অঞ্চলে প্রায় সময় বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলে। জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI কে একটি আন্তর্জাতিক মানের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশ্ব মেট্রোলজি দিবস পালনে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ বিষয়ে আলোচনায় মন্ত্রী বলেন BSTI এর সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে প্রত্যেক জেলায়, বন্দর থেকে শুরু করে সব জায়গায়, যাতে স্টাক অফ না হয়। আমাদের আমদানি, আমাদের রপ্তানি কোনোটাতেই যেন লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই আমাদের মেজার থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা মেনটেন্যান্সের জন্য এর বিশাল প্রয়োজনীয়তা এবং বিশাল একটি দক্ষ কর্মবাহিনী দরকার আছে। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী কথা বলছিলেন। নারায়ণগঞ্জে আজাইহাজারে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। 2500 এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সে সময় একটি শুটার গান এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাবের পরিচালক কমান্ডার আরাফত ইসলাম বলেন, গ্রেফতার আবদুল্লার নেতৃত্বে 15ই মে রাতে একটি বাড়িতে ডাকাতি করতে যায় কয়েকজন। মালামাল লুট করে ওই বাড়ির এক কিশোরীকে ধর্ষণ করে তারা। এই অপরাধের সাথে সম্পৃক্ত দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট 4 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি শাবল
একটি দা, 2টি রামদা, 4টি মোবাইল এবং এই ডাকাতি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় 4 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ধানমন্ডি এলাকায় পথচারীদের আটকে অস্ত্রের মুখে সর্বস্ব লুট করে নিত একটি ছিনতাইকারী চক্র। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারী চক্রের নেতা মোহাম্মদ আলী সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মধ্যে 4 জন ছিনতাইকারীকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে গ্রেফতার করে, সেই সাথে যে আলামতগুলি আছে অর্থাৎ ভিকটিমের সেই ছিনতাইকৃত মানিব্যাগ, মোবাইল ফোন এবং যেই চাপাতি দিয়ে তাকে আঘাত করা হয়েছিল সেই চাপাতিও উদ্ধার করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর।